আহিল নিশির কথার জবাব না দিয়ে এক প্রকার টেনেই বেডরুমে ওকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দরজা লক করে দিল। রাগে সে লাল হয়ে আছে একেবারে, মেজাজটা চড়ে আছে সেই সকাল থেকেই। তাই তো ভার্সিটি গেটে 2 ঘন্টা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থেকে পিক করেছে তাকে। রাগের কারণ সম্পর্কে যদিও নিশি এখনো ভালো করে কিছুই আন্দাজ করতে পারেনি, তবে গাড়িটা আহিলদের বাগান বাড়িতে ঢুকতেই নিশি হকচকিয়ে গেল কিছুটা। কিন্তু ততক্ষণে যে তার হাতে কিছুই নেই তাও সে বেশ বুঝতে পারছে। দুবার চেঁচাতেই আহিল খেয়ে ফেলব লুক নিয়ে চোখ পাকিয়েছে তার উপর। একবার বিনা প্রস্তুতিতে সেটা হজম করে গেল, আর নিতে পারবে না। বদহজম নিশ্চিত। গাড়ি থেকে নেমে যে দৌড় দেবে তার উপায়ও রাখেনি আহিল। হাত ধরে টেনে একেবারে উপরে নিয়ে এসেছে। কি করছেন আপনি? দরজা কেন লাগালেন? বলে নিশি দরজা খুলতে গেল। আহিল নিশির হাতটা টান দিয়ে বিছানার ওপর ফেলে দিয়ে শার্টের বোতাম একটা একটা করে খুলতে লাগলো নিশির দিকে তাকিয়ে। বিছানা থেকে উঠে আসার আগেই আহিল বেশ খানিকটা এগিয়ে গেল তার দিকে। কি করছেন আপনি? একদম এখানে আসবেন না, সরে দাঁড়ান। আমি বাড়ি যাব, কাছে আসবেন না বলে দিলাম। তাই নাকি? তাহলে কে আসবে? ফারাজ? ও বুঝি খুবই এক্সপেক্টেড। ওর সাথে এত কিসের কথা? নিষেধ করেছিলাম না? ওর সাথে কথা বলে তো মুখে হাসির বাঁধ মারে না, তাই না? আর সকালে কি যেন বলেছিল তোমাকে ডিভোর্স দিতে। তোমার সাহস কত, তুমি অর্ফিকে দিয়ে বাবাকে তোমার কাজিনের সাথে আমার বিয়ের কথা বলিয়েছ? ধমক শুনে নিশির আত্মা উড়ে যাচ্ছে যেন। কোনো মতে আত্মা হাতে নিয়ে বলল, লোকটাকে এমনিতেই এত ভয় করে, তার উপর এভাবে চেঁচাচ্ছে। আরফি আমার নামটা বলে দিল আপনাকে, বেঈমান গুইসাপের ডিম বজাতের হাড্ডি। তোমাকে আমি যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। আপনি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন। কই আপনি আর কই আমি? আপনি আপনার জন্য বেস্ট, তার জন্যই আর আপনার সাথে মিল আছে ও তার। সারাদিন শুধু পড়াশোনা করে, ওর জন্য আমি মার কাছে কত বকা খেয়েছি তার হিসেব নেই। তাই আপনার মতো নাইজেরিয়ান অ্যানাকোন্ডার সাথে ওকে বিয়ে দিয়ে আমি বদলা নেব। কথাটা শেষ করে নিজেই নিজের মুখ চেপে ধরে আছে সে। কি থেকে কি বলে ফেলল, এই হয়েছে এক জ্বালা। মুখ একবার চলতে শুরু করলে তাকে থামানো বেশ মুশকিল। এই রে, কি হবে এখন? আজকের পর সে ধারণা মাথাতে আনতে পারো কিনা তা দেখো। বলেই নিশিকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। নিশি নিজের দিক ডিফাইন করার আগেই তার ঠোঁট আহিলের দখলে। নিশি চোখ মুখ খিচিয়ে ঠোঁট মুখের মধ্যে ঢুকিয়ে নিল, ক্রমশ আহিলকে নিজের থেকে সরাতে সরাতে। আহিল এটা দেখে আরও রেগে গেল, তাই ওর উপর থেকে সরে এসে হ্যাচকা টানে ওকে শুয়া থেকে তোলে ইচ্ছে করেই জামার চেনের এক টানে খুলে পিঠের দিকে হাত গলিয়ে দিয়ে স্লাইড করতে করতে খুব কাছে চলে আসলো। আহিলের এমন আচমকা আক্রমণে পুরো ভেবাচাকা খেয়ে বড় বড় চোখ করে তাকালো নিশি। চেঁচানোর সুযোগ না দিয়েই আহিল নিশির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল ফের। প্রথমে আহিল নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলেও এখন পুরোদমে জেদের বসে বেপরোয়া হয়ে পড়ছে নিশির উপর। নিশির এমন নিজেকে গুটিয়ে রাখা, তাকে কাছে ঘেঁষতে না দেওয়া, তাকে দূরে সরিয়ে রাখা, এগুলো আর নিতে পারছে না সে। এতটা অবহেলা কি আদৌ তার পাওনা? আজ তার শেষ দেখেই ছাড়বে সে। এদিকে আহিলের এই এহেন আচরণ সহ্য করতে না পেরে 2 হাত দিয়ে আহিলের বুকের সমানে ধাক্কা দিয়ে যাচ্ছে সে, কিন্তু এতে এক চুলো নড়াতে পারে নাই আহিলকে। তবে আচমকা জোরের ধাক্কায় আহিল তাল সামলাতে না পেরে পিছনে সরে যায় বেশ কিছুটা। নিশির দিকে তাকিয়ে দেখে কাঁদছে আর ঠোঁট মুছছে। এটা দেখে আহিল রেগে নিজের আধখোলা শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। নিশির চুলের মুঠোতে হাত ডুবিয়ে খামচে ধরল ঘাড়। আমার তো চুমুর মতো আমাকে জীবন থেকে মুছে ফেলতে চাও? তার হচ্ছে না মিসেস আহিল। আবার সে মত্ত হলো ঠোঁটের নেশায়, কিন্তু এবার আর সেই নেশায় উষ্ণতা নেই, আছে কেবল রুক্ষতা। দাঁতের ঘষায় আর কামড়ে নিশির ঠোঁটের বেহাল দশা ততক্ষণে। জামাটা কাঁধ থেকে নামাতে নিশে আহিল থেকে ছুটার জন্য একরকম ধস্তাধস্তি করে ক্লান্ত হয়ে বিছানায় পড়ে আছে। আহিলকে বাধা দেবার আর কোনো শক্তি আর নিশির এখন অবশিষ্ট নেই। চুপচাপ চোখের জল ফেলে যাচ্ছে সে, কিন্তু আহিলের সেদিকে কোনো খেয়াল নেই। সে তার সমস্ত অবহেলার গ্লানি মুছাতে ব্যস্ত তখন। ভোর 4টার দিকে আহিল ক্লান্ত হয়ে নিশির পাশে নিশিকে বুকের উপর নিয়ে শুয়ে পড়ে। নিশির মাথার একপাশে চুমো দিয়ে চুলে বিলি কেটে দিতে থাকে। আজকে রাতটা এমন হতো না নিশো। তুমি কেন আমায় রাখিয়ে দাও বলো তো? তোমাকে আমি একটু কষ্ট দিতে চাই না জান। তুমি নিশির কোনো সাড়া না পেয়ে আহিল নিশিকে কয়েকবার ডাকল। তারপর উঠে নিশির দিকে তাকিয়ে দেখে তার সেন্স নেই। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে নিজে ক্ষতবিক্ষত করে দেওয়া ঠোঁটটাতে আলতো করে ছুঁয়ে দিয়ে নিশিকে নিয়ে ওয়াশরুমে ঢুকে দুইজনই গোসল ছেড়ে নিল। নিশিকে তার নিজের একটা শার্ট আর ট্রাউজার পরায় দেয়।
শার্টটা পরাতে গিয়ে আহিল বুঝতে পারল নিশির উপর এভাবে তার হিংস্র হওয়াটা ঠিক হয় নাই। কিন্তু এই মেয়েটা তার কাজকর্ম দিয়ে আহিলকে পুরো বিগড়ে দেয়। নিশি এখনো কোনো হেলদোল নেই। আহিলের উপর সমস্ত ভর ছেড়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে তার। পেটের নিচের অংশে মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটাচ্ছে। নিশি ফুপিয়ে কেঁদে উঠল। কি হচ্ছে নিশু, কাঁদছো কেন? নিশি চোখ বুজে পেট চেপে ধরে বলল। দাঁড়াতে কষ্ট হচ্ছে। আহিল দেরি না করে ওকে কোলে তুলে নিল। বিছানার দিকে একবার তাকিয়ে নিশিকে অন্য রুমে শুয়ে দিল। রুমে এসে আহিল বিছানার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আকাশি রঙা বিছানার চাদরে রক্তের ছোপ ছোপ দাগগুলা বলে দিচ্ছে তার প্রিয়তমার যন্ত্রণার পরিমাণ। আহিল একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানার চাদরটা তুলে ভাঁজ করে কাবার্ডে তুলে আরেকটা চাদর বিছিয়ে দিল। বাড়ির কেয়ারটেকারকে দিয়ে আহিল আগেই খাবারের ব্যবস্থা করিয়ে রেখেছিল। ফ্রিজ থেকে খাবারটা বের করে গরম করার জন্য ওভেনে ঢুকিয়ে টাইম সেট করে দিয়ে আরিফকে ফোন নিল। ফোনের আওয়াজে বিরক্ত হয়ে আরফি ঘড়ির দিকে তাকালো, কিন্তু আবছায়া আলোতে ঘুম চোখে দেখতে পারল না। মিটমিট চোখে ফোনের দিকে তাকাতেই সব ঘুম উধাও। আরফি, নিশি আমার সাথে আছে। তুই নিশির বাসায় ফোন করে জানিয়ে দিয়েছি ও আরও 2-3 দিন তোর সাথে থাকবে। কিভাবে ম্যানেজ করবে আশা করছি তুই নিজে ডিল করে নিবি। ভাইয়া, নিশি আপু ঠিক আছে তো? তোকে যে কাজটা দিলাম ওটা ঠিক মতো করে আমাকে জানা। আর শোন, বাবা যেন এসবের কিছুই না জানে। ঠিক আছে ভাইয়া। তুই বাড়ি কখন আসবি? না মানে বাবা যদি কিছু জিজ্ঞাসা করে তাই আর কি। বাবাকে যা বলার আমি বলে দেব, তোর ভাবতে হবে না। এখন রাখছে। ফোন রাখার পর আরফি বেশ চিন্তিত হয়ে পড়ল নিশিকে ভাবে। কারণ সে তো ভালো করেই জানে তার ভাইয়ের রাগ। নিশি আর আহিলের বিয়ের কথা আরফি প্রথম দিন থেকেই জানত। কিন্তু আরফি যে তাদের বিয়ের কথা জানত এ কথা শুধু আহিল জানত, নিশি জানত না। কারণ আহিল নিজেই আরফিকে জানিয়েছিল, আর এ ব্যাপারে নিশির সাথে কথা বলতেও সেই বারণ করেছিল। আহিলের কথা মতো আরফি নিশির বাসায় ফোন দিয়ে থাকার কথাটা জানিয়ে দিল। প্রথমে নিশির মা রাগ করলেও পরে আরফি অনেক বলে কয়ে ম্যানেজ করে নিল। আবার ভাইয়ের কথা মতো বাপারখানা ফোন করে জানিয়ে দিল আরফি। আরফির সাথে ফোনে কথা বলে আহিল লবণ গরম পানি নিয়ে নিশির রুমে ঢুকল। দেখল সে বিছানায় অসাড় হয়ে পড়ে আছে, পেটের উপর হাত রেখে। আহিল যখন রুমে ঢুকছিল আহিলের দিকে এক পলক তাকিয়ে অন্যদিকে চোখ সরিয়ে নেয় নিশি। ভোরের আধার কাটিয়ে আলো ফুটতে শুরু করেছে সবে মাত্র। আহিল জানালার পর্দা সরিয়ে বারান্দার দরজা খুলে পর্দা দুভাগ করে হুকে আটকে দিল। বিছানার দিকে তাকাতেই দেখল নিশি এখনো চোখ খোলেনি, কিন্তু মাঝে মাঝে ঠোঁটে ঠোঁট চেপে কপাল কুঁচকে উঠছে। দেখেই বোঝা যাচ্ছে যে কষ্ট পাচ্ছে ভীষণ। মানির বলটা বেডসাইড টেবিলে রেখে নিশির দিকে তাকালো। মেয়েটার চোখ ফুলে নাক লাল হয়ে আছে, ঠোঁটটাও ফুলে রক্তবর্ণ হয়ে আছে। কোথাও কেটেছেও হয়তো। কাতুয়া শার্ট পরার জন্যে গলার দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। গালের দুপাশে মুখ চেপে ধরার কারণে রক্ত জমে কালচে নীল হয়ে আছে। আহিল এতক্ষণ ধরে যে ওর পাশে বসে আছে তাতে নিশির কোনো হেলদুল নেই। একটা রুমাল পানিতে ভিজাতে ভিজাতে বলল, তোমার বাসায় জানানো হয়েছে তুমি আরফির সাথে আমাদের বাসায় 2-3 দিন থাকবে। নিশিককে অবাক হয়ে, কে জানালো বাসায়? আরফি। নিশি আর কিছু বলতে পারল না। তাছাড়া তারা এখন কোনো কিছু ভাবতে ইচ্ছা করছে না। আর কিভাবেই বা পারবে? পেটের থেকে পায়ের পাতা পর্যন্ত মনে হচ্ছে কেউ অবশ করে রেখেছে। আর হঠাৎ হঠাৎ এমন চিনচিনে ব্যথায় সারা শরীর ঠান্ডা হয়ে আসছে। খুব বেশি খারাপ লাগছে? নিশি মাথা নাড়িয়ে না করল। আহিলার কালো বিলম্ব না করে ভিজা কাপড়টা নিয়ে গলার দিকটা আলতো করে মুছে দিল। জায়গাগুলোতে কাপড়টা লাগতেই কামড় দিয়ে ধরল নিশি। দাঁতে দাঁত চেপে রাখলো, চোখে জল আটকাতে পারে না। এত কষ্ট সে কখনো পেয়েছে কিনা মনে পড়ছে না। এটা কিসের শাস্তি আল্লাহ ওকে দিচ্ছে? গলার দিকটা মুছতে পারলে ও বুকের দিকটা মুছতে পারছে না আহিল। তাই শার্টের বোতাম খুলে মুছে দিয়ে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে দিল। এখনো নিশি চোখ বন্ধ করে পড়ে আছে, কিন্তু ঘুমায়নি এটা আহিল খুব ভালোভাবে বুঝতে পারছে। খাবার খাওয়ার জন্য আহিল অনেক সময় ধরে ডাকছে, কিন্তু নিশি কোনোভাবেই রেসপন্স দিচ্ছে না। তাই আহিল কিছুটা জোর করে বালিশে হেলান দিয়ে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিতে শুরু করলো। আর খাবো না। আরে দুবার খাবার মুখে দিয়ে কি পেট ভরে যায় নাকি? আর ভালো লাগছে না, পেট ব্যথা করছে ভীষণ। আর একটু খাও। আহিল আর নিশিকে জোর করল না। সে নিজের খাবার শেষ করে গরম দুধ নিয়ে রুমে চলে এলো। দুধটা খেয়ে নাও, ব্যথাটা কমে যাবে। নিশি কিছু না বলেই খেয়ে নিল।
কারণ সে এই অসহনীয় ব্যথা থেকে মুক্তি চায়। কিন্তু দুধ তো খেয়ে নিল, এবার তো মনে হচ্ছে সব বের হয়ে আসছে। আরে খাবারের সাথে সাথে শুয়ে পড়তে নেই, উঠে বস। এই এই বমি করবে নাকি? বলে সাথে সাথে নিশির পিঠে আস্তে আস্তে চাপড়ে দিতে শুরু করলো। নিশি আহিলের এই কাজ দেখে বিছানা বরাবর রাখা ড্রেসিং টেবিলের আয়নায় আহিলের দিকে ভ্রুকু চোখে তাকিয়ে আছে। তাদের চোখাচোখি হতেই নিশি ঢেকুর তুলল। আহিল মুচকি হেসে গুড গার্ল বলে দুধের গ্লাসটা নিয়ে বের হয়ে গেল। বাবার সাথে কাল থেকে কথা বলা হয়নি। গ্লাসটা খাবার টেবিলের উপর রেখে ফোন হাতে বাগানের দিকে চলে গেল সে। ওয়াশরুমে যাবার জন্য নিশি বেড থেকে উঠে দাঁড়ানোর সাথে সাথে আবার পেটে হাত চেপে বসে পড়ল। আবার সেই ব্যথা, দাঁড়ানোর সাথে সাথেই পা ভেঙে আসছে। আসো, আমি এগিয়ে দিচ্ছি। নিশির কাঁধে হাত দিয়ে। কেন আপনি এগিয়ে দিবেন কেন? চোখ দিয়ে আগুন ঝরছে। আহিল কথা না বাড়িয়ে নিশিকে কোলে তুলে নিল। নিশুমণি, অষ্টমী কি আমাকে সহ ঢুকবে? আপনি একটা ডাস্টবিন। আপনাকে আমি বলেছি কোলে নিতে। হুম, নিশুমণি তো একটা শিশু, আর শিশুরা তো কোলে কোলেই থাকে। বলে আহিল নিশিকে চোখ মারল। নিশির এই মুহূর্তে ভয়ানক গালি দিতে ইচ্ছা করছে, কিন্তু ভয়ঙ্কর রকম ছাড়ব গালি নিশির মনে পড়ছে না। যা আসছে সব ছোটোখাটো লোকাল গালি, ওই যে মা বাপ তুলে। কিন্তু নিশি এই গালিগুলো দিতে চাচ্ছে না, সে আহিলকেই গালি দিতে চায়। যে গালি শুনে আহিল তার দুই কানে হাত চেপে তার থেকে শত সহস্র মাইল দূরে থাকবে। গভীর ঘুমটা হঠাৎ করে কেটে গেছে নিশির, কিন্তু চোখ খুলতে একদম ইচ্ছা করছে না তার। বাঁ পাশের গালটা ব্যথা করছে। বিছানা বালিশ তো এত শক্ত না, কিসের উপর ঘুমিয়ে আছে সে? তাহলে কি কেউটে কুত্তাটা ঘুমানোর পর তাকে নিচে শুইয়ে দিয়েছে? খুন করে ফেলবো আজকে, একদম কোনো ছাড়াছাড়ি নেই। কয়েকটা গালি মনে পড়তেই নিশি টপাটপ গালিগুলো আহিলকে দিয়ে উঠে বসে পড়ল। গুড ইভিনিং হানি। এলোমেলো চুলগুলা মুখের উপর থেকে সরাতে সরাতে নিশি আহিলের কণ্ঠটা শুনে এদিক ওদিক তাকালো, কিন্তু আহিলকে দেখল না। এদিক ওদিক কি খোঁজ? আমি এখানে, তোমার নিচে। কথাটা শুনে নিশি ভীম রেখে আহিলের দিকে তাকাতেই দেখল সে তার পেটের উপর বসে আছে। আশেপাশে তাকাতেই বুঝতে পারল এটা আরেকটা রুম। আরেকটু ভালো করে তাকাতেই দেখল এটা কালকের রুমটা। আমি এই রুমে কিভাবে এলাম? আমি তো ওই রুমটাতে ঘুমোচ্ছিলাম। ওইটা গেস্ট রুম নিশে, এটা আমাদের রুম, তাই এই রুমে নিয়ে আসছে। গেস্ট রুমে কি বাড়ির বউ থাকে নাকি? নিশি চোখ ছোট করে তাকাতেই কোলে করে আনছে, এভাবে তাকে আছো কেন? আমি বলেছি আমায় কোলে নিতে। কোল থেকে নামতেও চাইছিলে না। মিথ্যা বেটা, একদম মিথ্যা কথা বলবেন না। এক বিন্দুও মিথ্যা বলছি না, আর আমি যে মিথ্যা বলি না তা কিন্তু তুমি বেশ ভালোভাবেই জানো। আমি তো তোমাকে বিছানে শুয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি তো পড়ে মাকে স্টাইলে গলা চড়িয়েছিলা, তাই তোমার পাশে শুয়ে পড়লাম, তাই বাধ্য হয়ে আর কি। আচ্ছা বাদ দাও, এবার আমাকে বলো, আমাকে যে ব্যাগের মতো জাপটে ধরে ঘুমাইলে ঘুম কেমন হলো? আমি ব্যাঙের মতো ঘুমিয়েছি? এই যে এইভাবে পেটের দুপাশে পা দিয়ে, বুকের উপর মাথা দিয়ে। বলে আহিল নিশির মাথাটা আবার বুকের সাথে চেপে ধরল। নিশি ঝট করে মাথা উঠিয়ে ভেঙচি কেটে বলল, বললেই হলো। তুমি তো এখন আমার পেটের উপরে বসে আছো, আবার বলছো বললেই হলো? বেশ করেছি, বসে আছি। বাহ, আমার উপর বসে থেকে আমার সাথে হম্বি তম্বি। উঠো, সরো। নিশি কোনো কিছু না শোনার ভান করে বেশ আয়েশ করে বসল। আমার শার্ট ভেজা কেন? নিশির দিকে তাকিয়ে। আমি কি জানি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন যেন আমি আপনার শার্টে হিসি করে দিচ্ছি। আই, তুমি দাঁত ব্রাশ করে ঘুমাও না? ছি নিশু, আমার শার্ট ভেজে দিলা লালা দিয়া। দুপুরবেলা কে দাঁত ব্রাশ করে ঘুমায়? বাচ্চাদের মতো ঘুমাও হা করে, আবার লালা পরে। ছি, আমি হাঁ করে ঘুমাই? আজকে হা করে ঘুমাচ্ছিল, তার জন্যই তো। এই, আমার কয়েকটা লাইন মনে পড়েছে, শুনবে? আচ্ছা শোনো তাহলে। নিশু একটা শিশু, মাথায় নেই তার কিছু, নিশু বিছানায় হিসু। বাকিটা বলার আগে নিশি আহিলের পেটের উপর থেকে কয়েক ইঞ্চি উপরে উঠে ধপাস করে আবার পেটের উপর বসে পড়ল। আল্লাহ, নিশু! বাজে কথা বললে এইভাবে শাস্তি পেতে হবে। বলে বিছানা থেকে নামতে শুরু করলো। ঘন্টার পর ঘন্টা আমাকে ব্যাগের মতো চাপটে ধরে ঘুমিয়ে লালা দিয়ে আমার শার্ট ভিজে আবার আমাকে শাস্তি দেয়া। ওয়েট, কাট করে সব উসল নেবো আমি। বলে ওয়াশরুমে ঢুকে পড়ল। পেটের অসহ্য ব্যথাটা এখন না থাকলেও হাঁটতে গেলে তলপেটে বেশ ভারী লাগছে, অসহ্য লাগছে এখন নিশির কাছে।
এতক্ষণ ধরে সারা ঘর পায়চারি করে চুলটা বাঁধার মতো কিচ্ছু পেল না সে। চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার। শেষ তো কোনো উপায় না পেয়ে টেবিলের ওপর থেকে একটা পেন্সিল নিয়ে কাঠির মতো পেঁচিয়ে চুলটা বেঁধে ফেলল সে। আহিল ল্যাপটপ নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে কাজ করছিল। সিঁড়ির দিকে তাকাতেই দেখল বাঁ হাতে পেট চেপে ডান হাতে রেলিং ধরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছে সে। সোফা ছেড়ে নিশির দিকে এগিয়ে গেল সে। সিঁড়ি দিয়ে নামতে গেলে কেন? পেট ব্যথা নিয়ে? নিশি দাঁত খিচিয়ে আহিলের দিকে তাকালো। আরে দাঁতগুলো ভেঙে যাবে তো, পরে তো আমাকে কামড়াতেও পারবে না। আহিলের কথাই নিশির এখন নিজের মাথার চুল টেনে টেনে ছিঁড়ে কাটতে ইচ্ছে করছে। কি চাই এই ছেলে তার কাছে? না, আজ একটা বিহিত করতেই হবে, আর সহ্য করা যাবে না। ফাজলামো হচ্ছে? হ্যাঁ, আমি ফাজলামো করছি আপনার সাথে? কি চান আপনি বলেন, কি চান? সবসময় নিজের রাগ জেদ আর সব আমার উপর জোর করা। যখন নিজের যা ভালো মনে হয়েছে তখন তাই করেছেন আপনি আমার সাথে। কালকে আমায় কি পরিমাণ কষ্ট দিয়েছেন তার। আর বলতে পারল না নিশি। গলা দিয়ার কথা আসছে না, ঠেলে কান্না আসছে। শত চেষ্টা করেও নিশি আটকাতে পারল না। ঠোঁট উল্টে জোরে জোরে শ্বাস নিয়ে ফোপাতে শুরু করে দিল। আর চোখের জল সে তো বাঁধনহারা। নাও পানি খাও। জীবনটা তেনা তেনা করে দিয়ে এখন পানি খাওয়ানো হচ্ছে। আহিল হাত থেকে গ্লাসটা নিয়ে এক ঢুক পানি খেলো আর মুখ ভর্তি পানি নিয়ে আহিলের মুখের ওপর ফেলল। আহিল একটা নিঃশ্বাস ফেলে। রাগ কমেছে? বলার সাথে সাথে বাকি গ্লাসের পানিটাও আহিলের মুখে ছুঁড়ে মারল নিশি। আহিল কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে বা হাত দিয়ে মুখটা মুছে নিল। নিশুর মুখের পানিটাই স্বাদ ছিল, গ্লাসের পানিটা আবার ফেলতে গেলে কেন? ওটার টেস্ট একদম পাচ্ছে। বলে নিশিকে সোফায় বসিয়ে নিচে হাঁটু গেড়ে বসে পড়ল। নিশি বুঝার চেষ্টা করছে কি করছে আহিল। মাফ টাফ চাইবে নাকি? পা ধরছে, পা ধরে মাফ চাইবে? এত সম্মান! আহিল 6 ফিট চার্মিং ফেসওয়ালা কোটিপতি বাপের একমাত্র পোলাদি আহিল মাহমুদ তার পা ধরে মাফ চাইবে? ভাবা যায়? তাজ্জব ব্যাপার। গর্বে নিজের পাখানা বুকে চেপে ধরতে ইচ্ছে করছে। কয়েকটা সেলফি তুলে ফেসবুকে আপলোড দিতে পারলে তো আইডিটা তার সেলিব্রিটি হয়ে যাবে। ফোনটা কই? এ কি? হাফ প্যান্ট পায়ের পাতার নিচে ফেলে ঘুরে বেড়াচ্ছ, পড়লে কি হবে? ব্যাপারখানে একবার ভেবেছ? কথাগুলো বলছে আর পরপর পা দুটো হাঁটুর উপর নিয়ে ট্রাউজারের বাড়তি অংশটা ভাঁজ করে দিচ্ছে। আপনি মাফ? কি বলছো? আমি আপনাকে যা বলেছি তার উত্তর দিন আগে। আর এসব আজে বাজে কথা বন্ধ করুন। কোন কথা? আপনি এড়িয়ে যাচ্ছেন। আমি তখন আপনাকে যে কথাগুলো বলেছি তার কিছু বলছি, আর কি বা বলবেন আপনি? বলার মতো কিছু থাকলে তো বলবেন আপনি। তখন তোমার কথার উত্তর দিলে শুধু ঝগড়াই হতো নিশো। আমাদের সম্পর্কে সবকিছু অ্যালাও, কিন্তু ঝগড়া করে দূরে থাকা নো অ্যালাও, বুঝলে? বলে নিশির পাশে বসে পড়ল। আর নিশো তো একটা পিচ্ছিদের কথা কানে তুলতে নেই। পিচ্ছিটা যখন বড় হবে তখন নিজে নিজে বুঝে যাবে। নিশিকে কোলের উপর নিয়ে আহিল নিশির গাল টেনে দিল। একদম গাল ধরে টানটানি করবেন না। আমার গালটা কি আপনার বাপের সম্পত্তি নাকি? হ্যাঁ। নিশির কথায় আহিল বেশ মজা নিয়ে ঘর কাঁপিয়ে হাসতে শুরু করে দিল। এমন রাক্ষসে হাসছেন কেন? নিশো, তোমার গালটা আমার বাপের সম্পত্তি হতে যাবে কেন? এটা তো আমার বাপের একমাত্র ছেলের সম্পত্তি। বলেই নিশির গলায় আহিলের দাপিদাড়িওয়ালা গালটা ঘষে দিল। বলেই নিশি আহিলের হাতের লোম টেনে ছিঁড়ে দিল। মাবুদ, নিশু, এটা কি হলো? আপনি কি করছিলেন? আমি তো আদর করেছিলাম। তাহলে আমিও তাই। হ্যাঁ, পাঁচির হাতটি কোথাকার? এটা ওনার আদর। সারা বিকেল আমার উপর ব্যাঙের মতো জাপটা ধরে ঘুমাইছে। যে আমি জলে ধরতে গেলাম অমনি ঝাড়া দিয়ে হাত ফেলে দিল। মাথা তুলে আমার দিকে মিটমিট করে তাকিয়ে ছোট ছোট বুকের মধ্যে দাম করে কিল বসিয়ে আবার আমার বুকে মুখ গুছে শুয়ে পড়লো। এই একদম মিথ্যা বলবেন না। বাহ, তোটলামি গুণ আছে দেখে। বাহ, কি কপাল আমার। ব্যাগের মতো ঘুমায়, লালা পড়ে, আবার এখন দেখি। থাক, আর বললাম না বাকিগুলো। নিশির রাগে এখন আহিলকে খুন করে ফেলতে ইচ্ছে করছে। এই ছেলেটা অলওয়েজ তাকে পিঞ্চ করার ধান্দায় থাকে। না, গালিগুলা না শিখলে হচ্ছে না। গালি শিখার পর সকাল বিটাল গালি ঝাড়বে সাহিলকে। চোখের সামনে পড়লেই গালি, কোনো কথা হবে না। গালি দিয়ে এই ছেলেকে জীবন থেকে ভাগাতে হবে। বড় লোকের আদরের ছেলে বিদেশ থেকে পড়াশোনা করেছে, নিশ্চয়ই হজম হবে না। উফ, এই মুহূর্তে রাগ পালিয়ে একটা অসম্ভব রকমের পৈশাচিক আনন্দ হচ্ছে তার। আহিল নিশিকে যতবার দেখেছে ততবারই সে কিছু না কিছু খাচ্ছে। সারাক্ষণ কিছু না কিছু সে খেয়েই চলেছে। এটাকে চলন্ত ছোটখাটো একটা খাবারের দোকান বললে ভুল হবে না।
আজ কি হলো তার? সেই সকালে কি না কি একটু মুখে নিয়েছে, তারপর আর খাওয়ার কোনো খবর নেই। নিশি নিশি ডাকতে ডাকতে আহিল টিভি রুমে এসে ঢুকলো। নিশি এক মনে টিভিতে বক্সিং ম্যাচ দেখছে। কয়টা বাজে নিশো? আহিলের দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার টিভিতে মনোযোগ দিল। আমি কিছু জিজ্ঞেস করেছি কিন্তু। আউটডোর থেকে পড়াশোনা কমপ্লিট করা ছেলে এসে যদি সদ্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে একটা মেয়ের কাছে এসে জিজ্ঞেস করে কয়টা বাজে, তাহলে কি বলা উচিত? ছি, ঘড়ি চেনেন না? যান বাবাকে গিয়ে বলেন একটা ঘড়ি শেখানোর জন্য টিচার রেখে দিতে। তুলে একটা আছাড় মারবো কিন্তু এখন। পটর পটর বন্ধ হয়ে যাবে। কয়টা বাজে? হ্যাঁ, দুপুরে খাবার না খেয়ে পরে পরে ঘুমাইছো। মায়ের জন্য আমার সাথে সব তেরিং বেরিং চলাফেরা চলবে না বলে দিলাম। ধমকাচ্ছেন কেন? আমি কি আপনার বাড়ির কাজের মেয়ে নাকি? নাকি রাস্তার ফকিন্নি? ঘুম পাইলে কি ঘুমাবো না নাকি? বস্তি কোথাকার। আমি ব্যস্ত না কাজে সেটা পরে বোঝাবো। এখন আরেকটা কথা না বাড়িয়ে ডাইনিংয়ে গিয়ে বসো, যাও। নিশি আহিলের কথায় এক টুলও নড়ল না। আমি কি বললাম কানে যায়নি? শীঘ্রই এখান থেকে উঠে ডাইনিংয়ে গিয়ে বসতে বলেছে। ফাস্ট! আহিলের চেঁচানিতে নিশি একটু কেঁপে উঠল। সে আহিলের দিকে আর তাকালো না। জোরে সোরে তা ফেলে হাঁটতে গিয়ে পেটের ব্যথাটা আবার চিলিক দিয়ে উঠল। বা হাতে পেট চেপে ধরে আস্তে আস্তে চলে গেল নিচে। উফ, এই মেয়েটা! আল্লাহ, দেখছি আমি রেগে আছি, কয়েকটু চুপ করে থাকবে তা না, তিনি ওই গলার রক ফুলিয়ে সমান হয়ে চেঁচাবে। আর দেরি না করে আহিল নিচে নেমে এলো। নিশি বেসিন থেকে হাত ধুয়ে এসে চেয়ারে বসল। আহিল দুজনের খাবার 2 প্লেটে সার্ভ করে নিল। আমি মাছ খাবো না। পিটুনি একটাও নিচে পড়বে না, জলদি খাওয়া শুরু করো। নিশি আর কোনো কথা না বলেই খাওয়া শুরু করলো। আহিলের খাওয়ার মাঝখানেই ফোন আসলো। যা বলেছিলি তাই তো আনলাম। খাওয়ার পর বেশি প্রবলেম হবে না তো? ঘুমের কথা বলতে হবে না ভাই, এর ঘুমই শেষ হয় না। আচ্ছা, রাখছি এখন। নিশির কথা শেষ হতে হতে নিশি খাওয়া শেষ করে উপরে গিয়ে আবার টিভির সামনে সোফায় গুটিসুটি মেরে বসে পড়ল। বক্সিং চলছে। ফিন বেইলোর আর নাকামোরার মাঝখানে দারুণ একটা ম্যাচ হচ্ছে। একটা আরেকটাকে পটকিয়ে মেরে থেতলে দিচ্ছে। নিশির এই মুহূর্তে আহিলকে এইভাবে মেরে থেতলে দিতে ইচ্ছে করছে। এই মুহূর্তে আহিল আর কোনো টেনশন নিতে চাচ্ছে না। একে তো নিশি তাদের সম্পর্কটা নিয়ে অবুঝের চেয়েও 3 ধাপ এগিয়ে, সবকিছু গুছিয়ে উঠতে আরও সময় দরকার আহিলার। আর সবকিছু গুছানোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে নিশি। এই পিত্তিটাকে আহিল আরও সময় আর ভালোবাসা দিয়ে ঘরের লক্ষ্মী করে রাখতে চায় সারা জীবনের জন্য। নিশির বয়সটাও কম, 19 বছর পূর্ণ হতে আরও কয়েক মাস বাকি। এখন একটা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই ঠিক হবে না। তাছাড়া কালটা করেছে আহিল সম্পূর্ণ নিশির উপর ডেথ থেকে। আর এই সবকিছু ভেবেই আজকে দুপুরে ফারাজের চেম্বারে হাজির হয়েছিল আহিল। সবকিছু ফারাজকে খুলে বলার পর সে কিছু সময় টুপ করে মুচকি হাসল। আহিল তার এই হাসিটাতে মোটেও খুশি হলো না। ছোটবেলার বন্ধু না হলেও তার থেকে কোনো অংশে কম না সে। আর সে যেহেতু তার আর নিশির ব্যাপারে শুরু থেকে জানে, এর জন্য আহিল তার কাছে এসেছে। তার সাথে সাথে ডাক্তার আর গাইনি হওয়ার সুবাদে বাচ্চা নেওয়ার পরিকল্পনাতে নিয়ে তার থেকে পরামর্শ নেওয়া যাবে। আহিলের ভাবনা থামিয়ে দিয়ে ফারাজ বলতে শুরু করলো। দেখ, বাকিদের মতো কালকের ঘটনা নিয়ে আমি তোকে বকাবকি করব না, তোরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। কিন্তু বন্ধু, রাগটাকে সম্পর্কে আনছিস কেন? বিয়ে করেছিস 3 মাস, এতদিন যখন সময় দিলি নিশিকে। ফারাজ, দেখ, তুই ভালো করে জানিস আমাকে আমি কেমন, কিন্তু ওর প্রতিটা কাজ আমার মতের বিপরীতে। সে আমার জন্য তার ফুফাতো বোনের বিয়ের কথা বলিয়েছে আরফিকে দিয়ে বাবার কাছে, আবার আমাকে বলছে তাকে ডিভোর্স দিতে। আমি যাকে এত ভালোবাসি সেটা ওর কি একবারও চোখে পড়ে না? আমি যদি ভুল না হই আহিল, তুই আমার আর নিশির সম্পর্কটা নিয়ে জেলাসি ফিল করিস। আহিলের ভিতরটা ধক করে উঠল ফারাজের কথাটা শুনে। আহিলের ফারাজের প্রতি জালাসি কাজ করে ব্যাপারখানা সত্য। সে কখনো নিশিকে কারোর সাথে ভাগ করতে পারবে না, নিশি চাইলেও না। দেখ আহিল, তুই তোর বাচ্চা বউ সামলা, আমি আমার মডেলিং গার্লফ্রেন্ড নিয়ে বেশ আছি। আমরা খুব ভালো বন্ধু আহিল। আমি আর নিশি একে অপরের সাথে সব ব্যাপার খুব সহজে বলতে পারি। আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু বেশ সুন্দর। প্রতিটা সম্পর্কের সূচনাই তো এই বন্ধুত্ব। আহিল ফারাজের কথায় হাসল খানিক। বাড়িতে তো জানাস নাই, তা বেবি প্ল্যানিং কি? হুম, এখন এসব নিয়ে ভাবছি না। এখন পুরো কনসেন্ট্রেশন আমি নেশাকে দিতে চাই। দ্যাটস গুড। নিশির এজটা পারফেক্ট হোক, দেন ধীরে সুস্থে প্ল্যানিং করে নিবি দুজন মিলে। আর শোন, মোস্ট ইম্পর্টেন্ট কনলপিক্সড পিল
72 ঘন্টার মধ্যেই দিতে হয়। আর এই যে ডক্টর নিশির সব কিছুর জন্যই একটা সময় দরকার, সেটা ওকে দিস। নেক্সট টাইম প্রোটেকশনের ব্যাপারটা তুই হ্যান্ডেল করিস। আপাতত আমি একটা নাম প্রেসক্রাইব করে দিচ্ছি। আহিল ফারাজের সাথে আরও কিছু সময় কথাবার্তা বলে বাড়ির পথে রওনা দিল। এই কয়েকদিনে এই মেয়েটা একটা বাজে অভ্যাসের মতো প্রিয় হয়ে উঠেছে। বিয়ের আগে ভেবেছিল বিয়ে করে সব চিন্তা থেকে মুক্ত হওয়া যাবে, আর এই প্রচণ্ড রকমের প্রিয় বাজে অভ্যাসটা হয়তো কিছুটা কমে যাবে। কিন্তু না, তার উল্টো, বিয়ের পরেই বাজে অভ্যাসটা ভয়ঙ্কর বাজে অভ্যাস থেকে ব্যাধিতে পরিণত হয়ে উঠছে। আহিল এই বাজে অভ্যাসটা সারা জীবন চায়, সারা জীবন। খাবার শেষ করে আহিল উপরে গেল। নিশিকে আবারও টিভির সামনেই পাওয়া গেল। আহিল নিশির দিকে মুখ করে এক হাঁটু ভাঁজ করে তার পাশে সোফায় বসলো, কিন্তু এতে নিশির বসার কোনো পরিবর্তন হলো না। আমার জন্য ওয়েট করলে না কেন? নিশি চুপ। সে আর এই ছেলের সাথে কোনো কথাই নিজেকে জড়িয়ে নিতে চায় না। কথাবার্তা শেষ পরিণাম হিসেবে দেখা গেল এই ছেলে তাকে নানান কথা শুনিয়ে দিচ্ছে। নাও, পিলটা খেয়ে নাও। নিশির দিকে দিয়ে এগিয়ে দিল। কিসের পিল এটা? খাওয়া দাওয়াই খাতির যত্ন করে কি মেরে ফেলবে নাকি? আমরা এখন কোনো বেবি প্ল্যানিং করছি না, এটা তার পিল। আমার নিশু ব্যাংচি বউটা যখন ব্যাঙ্গমি বউ হবে তখন আমরা একটা ছোট্ট বাবু প্ল্যানিং করব, কিন্তু এখন না। নিশির নাক টেনে দিল আহিল। নিশির মাথার উপর দিয়ে আহিলের কথাবার্তা গেল। ব্যাং ব্যাংটি কি বলছে এই ছেলে? তবে কথার সারমর্ম নিশির কাছে ঝাপসা হলেও খুব একটা অস্পষ্ট নয়। সবকিছুর সিদ্ধান্ত যখন আহিল একা নিবে ঠিক করেছে, নিক, মেনে নেওয়ার দায়িত্বটা না হয় নিশি একাই পালন করে যাবে। তাই আহিল যখন নিশির সামনে পানির গ্লাসটা ধরলো, তখন নিশি খুব স্বাভাবিকভাবেই তার হাত থেকে গ্লাসটা নিয়ে নিল। পুরো পানি শেষ করো নিশু। আহিল গ্লাসের নিচে হাত ঠেকিয়ে, নিশি মুখ থেকে গ্লাস ছড়ানোর আগেই। নিশি গ্লাস মুখে কামড়ে ধরে আছে যাতে পানি না খাওয়াতে পারে আহিল, কিন্তু আহিলও ছাড়ছে না। এবার নিশির দাঁতে ব্যথা পাচ্ছে, কারণ আহিল গ্লাসে ঢিল দিয়েছে, আর নিশির হাত দুটো আরেক হাতে মুঠো ভরা। এবার নিশি মুখটা কালো করে আহিলের দিকে তাকালো। বিপরীতে আহিল একটা পৈশাচিক হাসি দিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, খাবে কিনা? বাধ্য হয়ে নিশি আত্মসমর্পণ করল। না হলে এই ছেলে যা শুরু করেছিল, আর কিছু সময় ধরে থাকলে সামনের দিকে উপর নিচের 4টা দাঁত থেকে 3টে নিশ্চয়ই খুলে আসবে। মুখের ভিতর একটা ছোটখাটো দরজা ব্যাপারখানা ভাবতেই নিশির চোখে দরজাওয়ালা দাঁতের হাসি দেওয়া ছবি ভেসে উঠল। উফ, কি বিচ্ছিরি! আহিল হঠাৎ করে নিশির পাশ থেকে উঠে রুমের বাইরে চলে গেল। নিশি এক পলক সেদিকে তাকিয়ে আবার টিভিতে মনোযোগ দিল। নিশু, এদিক ফেরো। পারবো না। আর এদিকে না ফেলে অ্যান্টিবায়োটিক লাগাবি কি করে? লাগাবো না। দাগ হয়ে যাবে নিশু। হোক, আপনার নামে পুলিশে মামলা করার সময় এগুলো সব হবে স্ট্রং এভিডেন্স। ও আচ্ছা, তেমন দোষ জানতে চাইলে কি বলবা? বলবো আপনি আমাকে ধরে এনে ইচ্ছে মতো মাইর দিয়েছেন। এগুলো বলছি মায়ের দাগ। আচ্ছা, আমাকে যখন জিজ্ঞেস করবে আমি শুধু শুধু তোমাকে কেন মারছি, তখন কি বলবো, শুনবা না? বলবেন? কি বলবে? বলবো তো। কি কি বলবেন? বলবো এই মেয়েটা একটা চোর, আমার বাড়িতে চুরি করেছে। আস্তাগফিরুল্লাহ, আমি চোর? এই মেয়ে প্রথমে আমার মন চুরি করেছে। এর জন্য আমি কিন্তু তাকে কিছু করিনি, কিন্তু পরে সে আমার মনকে আরেকজনের কাছে বিক্রি করে দিতে চাইলে আমি তাকে এই শাস্তি দিই। কথাগুলো বলছে আর ক্রিম লাগাতে শুরু করে দিল। কি? আমি চোর? আমি আপনার মন চুরি করেছি? ও হ্যালো, আপনার মন এখনো আমার বাড়ির দরজার বাইরেই আছে, আর আপনি আমাকে কিছুই করেননি। নিশু, ছটফট করছে কেন? শান্ত হয়ে বসবে তো নাকি? আমার ক্রিম লাগানোর দরকার নেই, ছাড়েন। নিশি আবার উঠতে গেলে আহিল নিশির পায়ের ওপর এক পা তুলে দিয়ে চেপে বসে যাতে সে উঠতে না পারে, কিন্তু নিশি থামছে না। সে ছটফট করে শেষ পর্যন্ত চুপটি মেরে আছে। কি শক্তি শেষ? নিশি কিছু না বলে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। গালে দাড়ি ঘষে দেবো, কিন্তু ওইদিকে মুখ ফেরালে কেন? বলে নিশিকে এদিকে ফেরালো। আহিলের চোখে মুখে বিস্ময়। সে চটজলদি নিশির কপার গাল, গলা, হাত পায়ের তালু টেম্পারেচার চেক করলো। কি আশ্চর্য! আপনি এভাবে আমার হাত পা গাল ধরে টানটানি কেন করছেন? তোমার শরীর এরকম ঠান্ডা আছে কেন? আমি মারমেড, এই জন্য। ফাইজলামি একটা দিব ধরে। বলে আহিল আবার কপালে হাত দিতে গেল। নিশে কিছুটা পিছিয়ে গিয়ে, একদম না, কথায় কথায় গায়ে হাত দিয়ে ফোন দি, লোকাল বাসে কন্ডাক্টর কোথাকার। আহিলের চোখ কপালে। কি বললো এটা? গালি দিল নাকি? আহিল বুঝতে পারছে না, তার মাথা হ্যাং হয়ে আছে। শেষকালে নিশি তাকে লোকাল বাসের কন্ডাক্টর বানিয়ে দিল। এই মেয়ের বদৌলতে আর কি কি শুনতে হয় আল্লাহ মালুম।
এত ভালোবাসার এই ফল? লোকাল বাসের কন্ডাক্টর? কথার কি ছিঁড়ি ছাদ। নিশি আহিলকে অনেকক্ষণ ধরে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এই ছেলের সাথে পরিচয় হওয়ার পর থেকে নিজের ঠোঁট দুটোকে আর নিশির আর নিজের মনে হয় না। নিজের জমির উপর অন্যের দখল ব্যাপারছানা এমন হয়ে দাঁড়িয়েছে এখন। কিল, থাপ্পড়, ধাক্কা কোনোটাই কাজে আসছে না, বরং আরো টেপে ধরছে। এত শক্তি কোথায় পায় এই ছেলে? চেষ্টা করতে করতে নিশির হাত দুটোও এখন ব্যথা করছে। নিশির ছটফটানিতে আহিলের একটা পৈশাচিক আনন্দ হচ্ছে। ভালোবাসা বলে কি বাধা বেঁচে দিতে হবে নাকি? ভুলের জন্য অবশ্যই শাস্তি পেতে হবে, তবে শাস্তিটা হবে একদম আহিলের স্টাইলে। আহিলের ভাবনায় ছেদ ঘটালো নিশি। সে বা হাত দিয়ে আহিলের মাক চেপে ধরেছে, আর তার সাথে ঠোঁটও। শ্বাস নেওয়ার মতো কোনো ফাঁক রাখেনি সে। এবার আহিল ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু নিশি ছাড়ছে না, আরো ঝেঁকে ধরছে। আচমকা নিশির কাজে আহিল হতভম্ব প্রায়। না কেমন ভাবে ধরেছে যে নোক ডেবে যাচ্ছে। একে তো শ্বাস নেওয়া যাচ্ছে না, তার উপর ছাড়ছে না। আহিল এক ঝাটকায় নিশিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। নাক চেপে ধরেছিল নাকি ছিঁড়ে ফেলে ফোন দিয়ে করেছিলে? কোনটা? সেম হিয়ার। আপনার কি ফোন দিয়ে চলে আমার ঠোঁটিয়ে? হ্যাঁ,